দর্শক, আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন আয়নাঘরের বন্দিশালা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। আমরা আমাদের এই সাপ্তাহিক আয়োজনে তাদেরকে স্বাগত জানাই যারা তাদের জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর বন্দিত্বের কথা আমাদেরকে তুলে ধরেন, অর্থাৎ আয়নাঘরের নির্যাতনের কথা তুলে ধরেন। তাদেরকে স্বাগত জানাই যারা এখনও আয়নাঘরে বন্দি, তাদের স্বজনদের জন্য অপেক্ষা করছেন। তাদের অপেক্ষার কথা আমরা তুলে ধরি যারা মানবাধিকার পরিস্থিতি নিয়ে কাজ করেন, এই গুম এবং নির্যাতন বিরোধী অবস্থান যাদের, সে সমস্ত সংগঠকদেরকে নিয়ে আমরা কথা বলি আমাদের এই অনুষ্ঠানে। আজকে আমরা এমন দুজনকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানিয়েছি। একজন রিনা আলম, যিনি তার স্বামী নূর আলমের জন্য দীর্ঘ 10 বছর অপেক্ষা করছেন। রিনা আলম, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা আরেকজনকে আমাদের এই আয়নাঘরের বন্দিশালা অনুষ্ঠানে স্বাগত জানিয়েছি, যিনি নিজে দুইবার গুমের শিকার হয়েছিলেন এবং আয়নাঘরে বন্দি ছিলেন। তিনি রাজন ব্যাপারী। জনাব রাজন ব্যাপারী, আমরা শুনবো আপনার জীবনে যে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে সেই গল্প। শুরুতেই আপনাকে দিয়ে শুরু করি যে আপনি কি করতেন, যে আপনি তখনকার সরকারের এবং সরকারি বাহিনীর রোষানলে আপনি পড়েছিলেন, কেন আপনি টার্গেট কেন হয়েছিলেন? রাজন ব্যাপারী, যদি আপনি বলেন। জি, ধন্যবাদ শফিক ভাই, আপনাকে ধন্যবাদ মোস্তফা খন্দকার ভাইকে, যারা কলাকৌশলী আছেন এনটিভির প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা এই মুহূর্তে লাইভে দেখছেন তাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি, এবং অশেষ কৃতজ্ঞতা স্বীকার করছি মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে, যিনি এখানে বসে আপনার সাথে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আচ্ছা, আপনি প্রথমে বলেছেন যে কেন সরকারের টার্গেট হই, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের টার্গেট কেন হই। তার মূল কারণ হচ্ছে এই বইটা, রাজবন্দির জবানবন্দি। ছাত্র জীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সাথে সম্পৃক্ত, তো আমরা একটু ভিন্ন ধারায় রাজনীতি করার চেষ্টাটা করেছিলাম। মিছিল মিটিং রাজনীতি তো নর্মালি হয়েই থাকে, ওখানে আমরা অ্যাটেন্ড করছি, কিন্তু আমরা চাচ্ছিলাম যে একটা জেনারেশন যেন লেখালেখি ভিত্তিক অনলাইনে, যেন আমরা যে আওয়ামী ফ্যাসিস্ট সরকার প্রতিনিয়ত বিভিন্নভাবে আঘাত হানছে, বিভিন্ন মিথ্যা ভুল তথ্য দিয়ে যে আমাদেরকে আক্রমণ করছে, এই আক্রমণকে প্রোটেস্ট করা এবং সত্য তথ্য উপস্থাপন করাই ছিল আমাদের মূল চিন্তা, টার্গেট। তো আমরা সেইভাবে একত্রিত হই, আর এই একত্রিত হওয়ার পিছনে মূল কারিগর ছিলেন আমাদেরই নেতা, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল ভাই। তার নেতৃত্বে 2011-12 সালের দিকে আমরা একটা প্ল্যাটফর্ম পাই, যে প্ল্যাটফর্মে আমরা মোটামুটি যারা সামওয়্যার ইন ব্লগে লিখেছেন ফেসবুক আসার আগে, তারপর ফেসবুক যখন এসেছেন তখন আমরা বাবুল ভাইয়ের মাধ্যমে আমরা মোটামুটি যারা লেখালেখি পছন্দ করি তারা একত্রিত হয়ে আমরা এই আওয়ামী ফ্যাসিস্ট যারা আমাদেরকে ভুল তথ্য দিচ্ছে, মানুষের মাঝে ভুল তথ্য দিচ্ছে, ওইগুলাকে আমরা আস্তে আস্তে রিসার্চ করে কোনটার জবাব কিভাবে দিতে হবে, এইগুলা করতে করতে তখন মূলত আমরা একটা পর্যায়ে সবাই মিলে দাঁড়ানোর পরে আমরা প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান দ্য স্টেটসম্যান নামে একটা বই 2014 সালে আমরা পাবলিশ করতে পারি, এবং এটা বেগম খালেদা জিয়া তিনি নিজেই এটার মোড়ক উন্মোচন করেন। তো তখন আর কি একটা নেশা হয়ে গেল যে আসলে রাজপথের রাজনীতি আর তথ্যভিত্তিক রাজনীতি, এটা দুইটা আসলে দুই ধরনের। তো তখন আমরা আর কি চিন্তা করলাম যে তাইলে আমাদের একটা গ্রুপ আছে যারা রাজপথের রাজনীতিটা করবেন, এবং আমরা বেছে নিলাম যে আমরা রাজপথেও থাকবো এবং আমরা তথ্যভিত্তিক রাজনীতিটাও, অর্থাৎ বুদ্ধিবৃত্তিক যে রাজনীতি, জি 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 ওইটাতে মূলত আমরা এই রাজনীতিটা শুরু করলাম। তো তখন এই আগ্রহটা পেলাম, কারণ আমাদের নেত্রী তিনি বরাবরই আমাদের
উৎসাহ জুগিয়েছেন এবং তারই ধারাবাহিকতায় 2018 সালে একটা মিথ্যা মামলায় তাকে আমি সেই ঘটনায় যাওয়ার আগে যদি বলি যে আপনি শুরুতেই এই বইটি দেখিয়েছিলেন, এই বইটি কেন দেখালেন, কোন প্রেক্ষাপট এবং এই বইয়ে আসলে কি আছে? আচ্ছা, তো এখনই এটাতে যাচ্ছিলাম আর কি মূলত। Okay. এখন যখন আমরা 2014 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান দ্য স্টেটসম্যান বইটা যখন বের করলাম, প্রকাশ পেল, তখন আমাদের মধ্যে আরো কনফিডেন্স বাড়লো। তখন আমরা আরো তথ্য নিয়ে কাজ শুরু করলাম। তো এই তথ্যভিত্তিক কাজ যখন শুরু করি তখন আমাদের রেজানুল হক শোভন ভাই, যিনি আপনার এখানে এসে কথা বলে গেছেন, জি আমার এখানে এসেছিলেন, জি, আমাদের ওয়াসিম ইফতেখারুল হক ভাই, যার সাথে হয়তো আপনার কথা হয়েছে, জি উনিও এসেছিলেন, আর আমাদের সাথে আছেন মাহাদি আরজান ইভান, যিনি নিউরোসায়েন্সে ট্রমাটাইজ হয়ে স্ট্রোক করে পড়ে আছেন, আর আমি রাজন ব্যাপারী, আমাকে দেখছেন এই বইয়ের সাথে সম্পৃক্ত যারা, তাদের কথা বলছি। আর আছেন সৌদি আরব প্রবাসী এবং ঢাকা জেলা যুব দলের সদস্য শিপন আহমেদ, তিনিও যথেষ্ট, মানে মূলত তার এবং আমার কনভারসেশনে এই বইটার শুরুটা হয় আর কি, এই রাজবন্দির জবানবন্দি বইটার শুরুটা হয় আর কি। একটু দেখি আমরা বই। জি জি প্লিজ, না আপনি বসুন, আপনি বসুন প্লিজ। হ্যাঁ, আমরা এই বইটা আপনার কার মানে আপনাদের কারা জীবনের দুর্বিষহ জীবনের গল্প আছে এখানে? না, এইটাতে আছে হচ্ছে বেগম খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট স্যুট মামলাতে যে একদম খামোখা প্রতিহিংসা পরায়ণ হয়ে শেখ হাসিনা তাকে কারাগারে প্রেরণ করেছিলেন, তার দলিল এবং তার প্রমাণ, এবং আমরা প্রমাণ করে ছেড়েছি যে তিনি সম্পূর্ণ নির্দোষ, তাকে প্রতিহিংসা পরায়ণভাবে তাকে কারান্তরীণ করা হয়েছে বাধ্যতামূলক। অর্থাৎ এটা একটা গবেষণামূলক, এটা একটা ডকুমেন্টারি ধরেন। তো এই ডকুমেন্টারির পিছনে যারা কাজ করেছেন, নিরলসভাবে যারা কাজ করেছেন, আমি আপনাকে একটা ছবি দিয়েছি কিছুক্ষণ আগেই, হয়তো আপনাকে হোয়াটসঅ্যাপে একটা ছবি দিয়েছি। তো এইটাতে আমরা প্রমাণ করে ছেড়েছি, এবং শুধু প্রমাণ করিনি, আমরা এখানে আর একটা রেফারেন্স দিয়েছি, ডিএলআর 15 ঢাকা ল রিপোর্ট যাকে বলে। ডিএলআর 15-এ আমরা পেয়েছি পেজ নাম্বার 556 এরকম কিছু একটা হবে পেজ নাম্বার। ওখানে শেখ মুজিব 60 সালে তিনি দুর্নীতি করেছিলেন, 2 বছরের জেল হয়েছিল, 5,000 রুপি জরিমানা হয়েছিল, সেটাও এই বইয়ের মধ্যে আমরা দিয়েছি। আরও শেখ হাসিনার কথা তো এখানে, দুর্নীতির কথা তো এখানে উল্লেখ করেইছি, কিন্তু আমরা শেখ মুজিব যে দুর্নীতি করেছিলেন, চুরি করেছিলেন, চুরির দায়ে যে তার সাজা হয়েছিল, সেটাও আমরা এখানে প্রমাণ করেছি। এই বইয়ের ভিতর সেই রেফারেন্সটাও আমরা দিয়েছি। আর এই কারণে আমাকে ক্রস ফায়ারে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল আমি যখন গুম ছিলাম। তো এইটা যখন আমরা শুরু করি তখন মূলত বাবুল ভাই, মহাসচিব স্যার, ব্যারিস্টার রুমিন ফারহানা আপু, ইসমাইল জবিউল্লাহ স্যার সহ আমরা সবাই মিলে চিন্তা করলাম, এবং আমাদের এই বইয়ের সম্পাদক প্রফেসর ইমাজউদ্দিন স্যার, তিনি বললেন যে রাজন, বেগম খালেদা জিয়া তো জেলে গেলেন, তো আমাদের কি কিছুই করার নাই তার জন্য? অবশ্যই করার আছে। আমরা কি কিছুই করতে পারবো না তার জন্য? ইমাজউদ্দিন স্যার আমাকে জানালেন যে আমরা কি কিছুই করতে পারবো না তার জন্য। তেমন স্যার কি করব আমরা? তা আমি আইনের ছাত্র, যার কারণে আমার কাছে এই রাজবন্দির ম্যাডামের যে ধারাবাহিক জবানবন্দিগুলো, ওগুলো সংগ্রহ করা আমার জন্য একটু সহজই ছিল আইনের ছাত্র হওয়াতে। তো আমি বললাম স্যারকে যে স্যার আমার কাছে এই এভিডেন্সগুলো আছে। তো বলতেছে তাহলে এভিডেন্সগুলো নিয়ে আসো। তখন আমি, শোভন ভাই, ওয়াসিম ভাই, শিপন আহমেদ, এরা সহ আমরা সবাই মিলে এমাজউদ্দিন স্যারের কাছে গেলাম। স্যার বললো যে তাইলে আমি একটা মুখবন্ধ লিখে দিচ্ছি, তুমি আরও কিছু কম্পাইল করো, একজন লয়ারকে এখানে এঙ্গেজ করো, যিনি এইটার যে ফলস কেস এইটা প্রুভ করবে, এরকম একজন লয়ারকে তোমরা এঙ্গেজ করো। ম্যাডামের একজন আইনের ভাষায় এটা প্রতিস্থাপন করতে হবে যে আইনগতভাবে যেন ঠিক থাকে, রাইট, সেই দিকটার উপরে আপনারা জি গুরুত্ব দিচ্ছেন। জি, তো আমরা তখন জয়নাল আবেদিন ভাইয়ের কাছে গেলাম, বার কাউন্সিলের অ্যাডভোকেট জয়নাল আবেদিন, জি অ্যাডভোকেট জয়নাল আবেদিন ভাইয়ের কাছে গেলাম। তো উনি বললেন যে ঠিক আছে, আমরা সানাউল্লাহ ভাই যিনি মারা গিয়েছেন, তিনি এই মামলার এজাহারগুলো দিয়েছেন, তো ওনার কাছে গেলাম।
অনেক নথি আমাদেরকে সংগ্রহ করতে হয়েছে। তো আমরা মোটামুটি একটা জিনিস নিয়ে স্যারের কাছে, এমাজউদ্দিন স্যারের কাছে গেলাম। এমাজউদ্দিন স্যার তখন ফোন করে বললেন যে তুমি এখন গিয়ে তোমার মহাসচিব স্যারের কাছে গিয়ে দেখা করো। তখন আমি বাবুল ভাই গিয়ে মহাসচিব স্যারের সাথে গিয়ে দেখা করলাম এবং মহাসচিব স্যার চেয়ারম্যানকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জানালেন যে ছবিটা আমি আপনাকে দিয়েছি। তো যখন জানালেন যে আমরা এই কাজটা করছি, তো তখন আমাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, এর বাইরে তেমন কেউ জানতো না, খুব অল্প সংখ্যক। এবং আমার 2018-র কিছু, মানে 2018-র কিছুদিন আগে আমি এই যে আপনি এই ছবিটার কথা বলছেন, এই ছবিটার, হ্যাঁ হ্যাঁ, এইটাই হচ্ছে। এটা রাত প্রায় 2:30টার দিকে, ওই যে পাশে বাবুল ভাই, মহাসচিব স্যার, আমার ফোনে চেয়ারম্যান স্যারের সাথে কথা বলছেন এবং আমি এবং মহাসচিব স্যারের বাসায়। এটার জন্য আমাকে রাত্রে ক্রস ফায়ারে নিয়ে গেছে দুইজনকে, আমাদের দুইজনকে ক্রস ফায়ারে উঠাইছে। ওঠানোর পর একজন ক্রস ফায়ার দিছে আমার সামনে এবং আমাকে দাঁড় করায় রাখছে। ওকে, আমরা মানে এটা সেই ছবি না? এটা সেই ছবি। অর্থাৎ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে আপনারা সাক্ষাৎ করতে গিয়েছিলেন। মানে কেন আমাদের এত ঘনিষ্ঠতা, কেন আমরা এই বই লিখছি, কেন আমরা এগুলো খুঁজে খুঁজে বের করছি? অর্থাৎ তারপরে যেটা বলছিলাম, তো এই বইটা ঢাকাতে কোনো প্রেস নিতে রাজি হলো না। আমার সাথেই এসেছে আমার ছোট ভাই, রাজনৈতিক সহযোদ্ধা, ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুন্না। ও শুধু মানে আপন ভাইয়ের থেকেও বেশি ও আমার কাছে। এটার পিছনে কারণগুলো আছে, তো জানি না বেশি সময় নিয়ে ফেলছি কিনা। তো ওকে নিয়ে আমি পুরা ঢাকাতে যতগুলো প্রেস আছে ওকে নিয়ে ঘুরি, প্রেসগুলো এই বইটার জন্য প্রেসে দিব। তো ও আমার সাথে সাথে ঘুরছে, কোনো প্রেস নিতে চাচ্ছে না, বলছে যে এটা যদি আমরা ছাপাখানায় ছাপা করি তাহলে আমাদের প্রেস বন্ধ করে দিবে, আপনারাও বিপদে পড়বেন, তো দরকার নাই। আমরা আবার মহাসচিব স্যার মহোদয়ের কাছে গেলাম, বাউল ভাইয়ের কাছে গেলাম। বাউল ভাই বললো যে দেখো আমরা আউটসাইড ঢাকা থেকে এই বইটা করতে পারি কিনা, ছাপানো যায় কিনা। তখন শুধুমাত্র জানতেন আমাদের মহাসচিব স্যার, জানতেন আমাদের টিম মেম্বার, জানতেন রুমিন আপু, জানতেন বাউল ভাই। এর বাইরে আর কেউ জানতেন না। যে ইভেন আমার ওয়াইফও ঠিকঠাক মতো জানতেন না যে আমি কোথায় কাজ করতেছি, কি কাজ করছি। আমার ওয়াইফও লয়ার, আমার ওয়াইফও জানতে চান না। মানে ও আস্ক করতেছে যে তুমি ঢাকার বাইরে এতদিন কি করতেছো, তুমি ঠিকঠাক মতো যোগাযোগ করতেছো না আমার সাথে, কেন করতেছো না? তো ও একটা কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে তখন ও চাকরিরত ছিল। তো তারপরে এইটা আমরা ঢাকার বাইরে নিয়ে গেলাম, আমি এবং ইভান ভাই, এই দুজনে মিলে আমরা ঢাকার বাইরে নিয়ে গেলাম। এটা ছিল সিলেটে ধুপা দিঘির পার আব্দুর রব মিয়ার নামের ভদ্রলোক একটা প্রেসে। তো ওই প্রেসে ওনাকে খুব জোরাজোরি করে কনভিন্স করলাম, উনিও রাজি হলাম। বললো যে রাতের শিফটে কাজ করতে হবে, দিনে কোনো কাজ আমরা এটা করতে দিব না, কেননা আপনাদের যেমন সিকিউরিটি রিজন, আমারও তেমন ভাই পেট চালাইতে হবে, আমার একটাই প্রেস, আমি এই প্রেস দিয়ে আমি করে খাই। তো আমি তো চাই না যে আমি আপনাদের ভালো কাজ করে দিচ্ছি কিন্তু আপনার রাতে করতে হবে, দিনে করতে পারবো না। রাজি হলাম, মাসের পর মাস রাতে কাজ করলাম, শাটার বন্ধ করতাম, 12টার পরে শাটার বন্ধ হতো, সকাল 6টা ফজরে আজান দিত, টাইপার বলতো যে ভাই আর পারতেছি না, আমি চলে যাব। 2 শিফটে কাজ হতো, রাতেই 2 শিফটে 2টা টাইপার দিয়ে আমরা এই কাজটা মোটামুটি উঠায় আনতে পারছি। তো কাজ যখন হলো, কাজ শেষ করলাম, শেষ করে ঢাকায় ফিরবো, তার কিছুদিন আগে রোজার ঈদ গেল। রোজার ঈদে যে যার মতো ঢাকার বাইরে চলে গেলাম। তো আবার ফিরলাম, ফিরে আবার প্রেসে গেলাম। প্রেসে যাওয়ার পরে বইটা রিলিজ করার জন্য আমাকে লাস্ট যাইতে হইল সিলেটে, এবং তখন আমি একদম ফোন সুইচ অফ করে ঢাকা থেকে সিলেটে গেছি, কেন বই ডেলিভারি দিবে এই সময়টা ট্রেস করতে না পারে। আর হোয়াটসঅ্যাপ ছাড়া আমাদের কোনো যোগাযোগের কোনো রাস্তাও ছিল না, মানে আমার তো ছিলই না, কারণ আমার ন্যাশনাল আইডি কার্ডই নাই। তো আমি ওই সিম টিম কিছুই ছিল না।
তো যার কারণে ওই আমি হোয়াটসঅ্যাপ ইউজ করতাম, ওটাও বন্ধ করছি। ন্যাশনাল আইডি কার্ড নেই মানে ন্যাশনাল আইডি কার্ড মানে যে সময় করার কথা ছিল ওই সময়টাতে কোনো না কোনো গ্যাঞ্জাম লেগেই থাকতো, পলিটিক্যাল মামলা। এর মাঝখানে আরও 2টা বই বের করছি, সেটা হচ্ছে স্বাধীনতার ঘোষক জিয়া, যেটার সম্পাদক প্রকৌশলী বাদলুর রহমান খান, প্রবাসী মালয়েশিয়া বিএনপির সভাপতি। তো উনি স্বাধীনতার ঘোষক জিয়া বইটা যখন বের হয় তখন হাইকোর্টে রিট হয়, কেন স্বাধীনতার ঘোষক জিয়া এই মর্মে একটা রিট হয় ওই বইটার কারণে। তখন আমাকে দীর্ঘদিন দেশের বাইরে থাকতে হয়, প্রায় 1 বছরের মতো মালয়েশিয়াতে থাকতে হয়। ওখানে গিয়েও কিন্তু আমি লেখালেখির কাজ ছাড়ি নাই, লিখেই গেছি। তো এই যার কারণে ওই টাইমটাতে আমাকে আমি আসলে আমার এনআইডি পাসপোর্ট এগুলো আসলে ঠিক করতে পারি না, এটা হচ্ছে কারণ। তো যখন সিলেটে বই আনতে যাব, মহাসচিব স্যারকে বললাম, বাবুল ভাইয়ের সাথে কথা বললাম যে ভাইয়া কোথায় ইনোগ্রেশন করা যায়, বলতেছে যে আমরা আপাতত প্রেস ক্লাবেই করি, তুমি দেখো কাকে কাকে কি কি করা যায় আর কি। তো ঢাকা থেকে ওই দিন 2 আগস্ট এরকম ছিল, তো তখন ঢাকাতে ছাত্র আন্দোলন চলতেছিল, এই নিরাপদ সড়ক চাই, সড়কের দাবিতে আন্দোলন হচ্ছিল, যার কারণে বাস এমনি লোকাল যত গাড়িগুড়ি আছে সবকিছু বন্ধ ছিল। তো এখন আসবো কিভাবে? তা আমি যে হোটেলটাতে, সিলেট থেকে ঢাকায় ফিরবো একাই, সাথে 2টা ল্যাপটপ, 2টা ফোন আর একটা বই আনছিলাম আমার ওয়াইফকে দেওয়ার জন্য, যে ওর রেগে আছে, আমি ওর ওখানে গিয়ে ওই বইটা দিব, সরি বলবো যে আমার এই কারণে আমি তোমার সাথে যোগাযোগ করতে পারি নাই। এর একটা বই সঙ্গে করে নিয়ে আসছি। ইভেন আমার সাথে যে জামা কাপড় ছিল আমি কিছুই আনি নাই। মাঝখানে ট্রেন ছিল হচ্ছে রাতে, ওইটাকে ক্যান্সেল করে আমি সকালে আনি। মানে আমি আমার তরফ থেকে আমি যতটুকু চেষ্টা করা সেফটি মেজার নেওয়া যায় আমি ট্রাই করেছি। তো এসে নামলাম তখন 2:30 কি 3টা বাজে, এয়ারপোর্ট স্টেশনে এসে নামলাম দুপুর। তো আমি ফোনটা অন করলাম, কারণ লোকেশন তো আগে ঢাকাই দেখাচ্ছিল, ঢাকাই দেখাক, অন করলাম উবারের জন্য। তো উবারে কল দিলাম। তো এর মাঝখানে আমি হাজি ক্যাম্পের দিকে যে রোডটা, একদম ঠিক এয়ারপোর্ট অপোজিটে যে হাজি ক্যাম্পের যে রোডটা, ওই রোডটাতে দাঁড়িয়ে আমি আপনার ওয়াইফকে আপনি ফোন দিলেন? আমি ওয়াইফকে ফোন করি নাই তখন, আমি উবার কল দিয়েছি। মানে আমি জাস্ট আমি তো চিনি যে ওর অফিসটা কোথায়, আমি জাস্ট ওই বইটা র্যাপিং করে নিয়ে গিয়ে আমি আমার ওয়াইফকে দিব, এটাই হচ্ছে আমার টার্গেট। ওই যে ওখানে যে ফুলের দোকানগুলি আছে, গিফট শপ যেটা আছে ওইখানে, রাইট, হ্যাঁ ওইখানে আমি দাঁড়িয়ে আছি। আমি সাহস করতে পারছি না যে আমি ওই পারে যাব কি যাব না, বা কেউ আমাকে ফলো করছে কিনা। মানে তখন তো আসলে এই 18 সালে মানে এই টাইপের কাজ করা, বেগম খালেদা জিয়া জেলে, আমরা তার এই মামলাটাকে বলতেছি ফলস, এ কেস অফ নো এভিডেন্স, তাকে একদম পুরো প্রতিহিংসাপরায়ণভাবে তাকে কারান্তরীণ করেছে। তো এই কাজগুলো কে করবে ভাই? আজকে আমরা কত বিপ্লবী দেখতেছি, কত বিপ্লবের কথা শুনতেছি, কত জেনজি দেখতেছি, সবাই ভালো, কাউকে খারাপ বলতেছি না, কিন্তু ওই সময়টাতে ভাই জেনজি ছিল না ভাই। কিন্তু তারা তো তখন নিরাপদ সড়কের দাবিতে কিন্তু আন্দোলন করেছিল, তারাও কিন্তু দেখিয়েছে যে আন্দোলন করা যায়। আমি তাদের দ্বিমত পোষণ করছি না, তারা ছিলেন, কিন্তু আমরা তো কাজ করেছি, আমরা যে টাইপের কাজ করেছি তারা তো আজকে অস্বীকার করতে চাচ্ছে যে আমরা কিছুই করতেছি না। তারা এই কথাও বলে, আমি ওইটাই বলতেছি যে দেখেন আমাদের কাজগুলো কিন্তু এরকম হয়েছে, আমরা এইভাবেই কাজ করেছি। আজকে যদি জেনজির পাশে যদি আমরা না থাকতাম তাহলে আজকে জেনজি দাঁড়াতে পারতো না ভাই। না, আপনারা একজন আরেকজনের এক পক্ষ আরেক পক্ষ পরিপূরক। এক্স্যাক্টলি। তো এটা আমি বলতেছি, তো এটা তো ওদেরও তো বলতে হবে। তারা হয়তো স্বীকার করবে, তাদেরও তো বোঝার বয়স কম। হ্যাঁ, হয়তো আপনাদেরকে দেখে তারা শিখবে রাজপথে কিভাবে থাকা যায়। জি, আমরা আসবো একটু ভাবে আপনার কাছ থেকে শুনি যে আপনার স্বামীর কি অপরাধটা ছিল নূর আলমের? আমার স্বামীর অপরাধ, সে তো রাজনীতি করত, সে খুব পপুলার ছিল, সে মনে করেন অনেক পপুলার। সে আপনার 2015-তে 14-তে যখন ইলেকশন হওয়ার পর তার তো প্রতিটা মামলা মনে করেন যেখানে যেটাই হতো, গাড়ি পোড়ানো, বাস পোড়ানো, যেখানে যেটা হতো তার নামে মামলা হতো। আর এলাকায় মনে করেন যত আপনার প্রোগ্রাম হতো বিএনপির, সব কিছু কিন্তু সেই ওইখানে করতো। তো এইগুলো দেখাতে মনে করেন ওনারে কীভাবে, ওনাকে সরালে হয়তো 3 নং ওয়ার্ড পল্লবীটা মনে করেন থাইমা যাবে,
সেটা সত্যি তাই হয়। মানে তাদের জন্য নিরাপদ হ্যাঁ, হবে। তাদের জন্য নিরাপদ। আমার স্বামীর উপরে ওইখানে কেউ ছিল না। হ্যাঁ, পরে আমার স্বামীকে এই 2015 12ই ফেব্রুয়ারি, তখন মনে করেন আমরা ওই মামলার ভয়েতে একটু মানে এলাকা, নিজের এলাকা ছেড়ে, আমরা তো মিরপুর 11 ইবনি 5-এ থাকি, তখন আমি আমার ভাসুরের বাসায় গাজীপুরে যাই। আমি একটু রাজন ভাইয়ের কাছে যাই, যে দিনে দুপুরে আপনি আপনার স্ত্রীকে উপহার দিবেন বলে একটি বই আপনি প্যাক করছিলেন, সেই অবস্থায় কি হলো আপনার চোখের সামনে? আচ্ছা, মাত্র মানে আমি যখন ওই র্যাপিং করবে ওই দোকানের কাছে যাই, যাওয়ার সাথে সাথেই সামনে থেকে এবং পিছন থেকে 3 জন এবং কি 5 জন এই টাইপের হবে। তো তারা পিছন থেকে হচ্ছে প্রথমে আমাকে কালো কাপড় দিয়ে গলা অবধি ঢেকে দিল, আর সামনে থেকে বেল্ট ধরলো একজন এবং পিছন থেকে একজন বেল্ট ধরলো, মাথায় আর্মস আর হচ্ছে পিঠে আর্মস দিয়ে বললো যে কোনো কথা বলা যাবে না, চুপচাপ থাকতে হবে। তখন 2:30 কি 3টা বাজে সম্ভবত। তো সাথে সাথে ফোনটা কেড়ে নিল এবং ঘাড়ে যে আমার ল্যাপটপের ব্যাগটা ছিল, 2টা ল্যাপটপ ছিল, 2টা ফোন ছিল, সাথে একটা বই, যেটা আগেই বলেছি, জামা কাপড় ছিল না, তো ওগুলা নিয়ে নিল। তা আমি তাদের কাছে পরিচয় জানতে চাইলাম, যে আমি নিজেকে বললাম যে আমি এক আইনের ছাত্র, আমার একটা পরিচয় আছে, তো আপনারা কারা, আমাকে একটা পরিচয় দেন, বা আমার এগেনস্টে যদি অ্যারেস্ট ওয়ারেন্ট থাকে সেটা দেখান, আপনারা এইভাবে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন। তো আমি চিৎকার দিচ্ছি বারবার যে ভাই আপনারা কি কেউ এখানে কি দেখছেন যে আমাকে নিয়ে যাচ্ছে। আমি মানে তখন 2:30 3টা, তো মানে তখন তো একদম ভর দুপুর, সবাই আসছে মোটামুটি। তো ওরা কারো কথাই শুনলো না, ওরা আমাকে আমাকে এভাবে নিল যে আমার মানে এইভাবে টানছে, যেমন বাচ্চা, ছোট বাচ্চারা, যেমন আমার একটা মেয়ে আছে, তো আমি যখন ও কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকে তখন ওকে ডাকি, শোনে না, তখন পিছন থেকে ডাকলে যেভাবে ও পাটা এরকম করে রাখে, তো ঠিক আমাকে ওরকম করে হচ্ছে ওরা টেনে আমাকে একটা গাড়িতে তুললো। তো গাড়িতে তুলেই হচ্ছে প্রথম যে কাজটা করলো, আমাকে পিস্তলের ঘাড়া দিয়ে হচ্ছে মাথায় আঘাত করলো, পিস্তলের বাট দিয়ে। হ্যাঁ, এটা ছিল মানে প্রথম আঘাত আর কি। তো নর্মালি মানে কোনো কিছু বুঝতে পারলাম না, আর তাদেরকে আর কোনো কিছু জিজ্ঞাসাও করলাম না। কিছু দূর গাড়িটা যাওয়ার পরে 2 মিনিট কি 1 মিনিট এরকম সময় হবে, কালো কাপড়টা খুলে আরেকটা গাড়ি ওখানে পাশে, একদম মুখোমুখি গাড়িটা আর কি, একটা সামনে, আমাদের গাড়িটা ঠিক লা মেরিডিয়ানের দিকে, আর ওইটা হচ্ছে মাস্কট প্লাজা বা ওই দিকে আর কি, ওই দিকে এইভাবে গাড়িটা আসলো। তো আসার পরে এখান থেকে মানে ওরা মামা বলে সম্বোধন করতো, কারোর নাম বলতো না। যিনি বড় অফিসার তাদেরকে বড় মামা বলতো, আর যারা ছোট অফিসার তাদেরকে ছোট মামা বলতো, আর যারা রেগুলার স্টাফ তাদেরকে মামা বলতো। তো বড় মামা বলতেছিল, ওই আরেকটা গাড়ি আসলো, ওটা কালো হাইস, আমি দেখেছি, কারণ আমাকে তখন ক্যাপটা খুলে ফেলছে যেটা দিয়ে আমাকে ঢেকে রাখছিল। তো ওই পাশ থেকে এই পাশ থেকে লাউডে বলতেছিল যাকে পিক করছি সে কিনা। তো ওই পাশ থেকে বলতেছিল যে হ্যাঁ ঠিক, মানে ওই, তার মানে তাদের টার্গেট ঠিক আছে। হ্যাঁ, তত ওই তার মাঝখানে যে 2-1 মিনিট ওই যে আমি মার খেয়েছি, তখনও বলতেছিল, সব কিছু চেক করতেছিল, আমার আইডি কার্ড আমার সব কিছু চেক করে বলতেছিল যে না কোনো ঝামেলা নেই, চলে যাক বা এরকম কিছু। যখন গাড়িটা আসলো তখন আর কি মানে ওরা কনফার্ম হইলো যে না, যাকে পিক করার দরকার তাকেই ওরা পাইছে। মানে আপনি সেই টার্গেটেড, হ্যাঁ, এটা হচ্ছে জার্নি গুমের। জি, আমরা তার পরের স্টেপটাতে যাব। আপনি বলছিলেন যে রিনা আলম, আপনার স্বামীর বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে, ভয়ে আতঙ্কে আপনারা অন্য এলাকায় বাসা ভাড়া নিলেন। বাসা ভাড়া না, আমার ভাসুরের বাসায়, গাজীপুর ভাসুরের বাসায় আমি ছিলাম, এখানে রাত্রে ছিলেন। তারপরে কি হলো আপনার স্বামী নূর আলমের সাথে? আমি তো বললাম যে আমার ভাসুরের বাসায় আমি 7ই ফেব্রুয়ারি আমরা যাই এখানে,
ওখানে গিয়ে তার ছোট 2015 2015 হ্যাঁ, তার মেজো ভাইয়ের বাসায় আমরা ওইখানে ছিলাম। আপনার 12ই ফেব্রুয়ারি আপনার রাত আপনার 1:15টার দিকে বাসায় এরকম প্রায় 8-10 জন পুলিশ আসে, এসে মনে করেন ভিতরে দরজা নক করে তারপর ঢুকে মনে করেন বাসার সবার মোবাইল নিয়ে নেয়। আগে আমার ভাসুরের ছেলে বউ সবার মোবাইল নিয়ে নেয়। আমি আর আমার হাজব্যান্ড তো এক রুমে ছিলাম। পরে আমার ভাবির সঙ্গে নিয়ে ওই রুমে যায়, গিয়ে আমাদেরকে দরজা নক করে আমাদেরকে উঠায়। আমার হাজব্যান্ড তখন ঘুমাইছিল, আমি জাগ্রত হয়েছিলাম। পরে ঢুকেই বলছে যে ভাবি বলছে দেখ পুলিশ আসছে। তা আমি দেখি যে পুলিশ ঘরের ভিতরে ঢুকে গেছে। তা আমার হাজব্যান্ড কয়েক আপনার হাজব্যান্ড কোথায়? তো ও তো ঘুমানো, তাই আমি বলছি যে ঘুমাই আছে। পরে ওরা দুইজন গিয়ে আমার হাজব্যান্ডকে ডাক দিয়ে উঠায় ওনাদের সঙ্গে একটা মেশিন ছিল। মেশিনটা গিয়ে মনে করেন আগে আমার স্বামীর মোবাইল 2টা নিয়ে নেয়, মাথার নিচে থেকে মোবাইল নিয়ে নেয়, আমার 2টা মোবাইল নিয়ে নেওয়ার পরে তখন ওই মেশিনের মধ্যে ওরা দেখে বলছে যে হ্যাঁ ঠিক আছে। না জিজ্ঞেস করে আমার স্বামীকে আপনার নাম কি? তো আমার স্বামী বলে যে নূর আলম। তখন ওই লোক যে বলে যে হ্যাঁ ঠিক আছে, আসেন ভাই আপনি আসেন, এই কথা বলার পর ও ঘুম থেকে পুলিশ ছিল নাকি অন্য কোনো বাহিনী ছিল? পুলিশ ছিল। পোশাকে ছিল? হ্যাঁ পোশাকে ছিল ওরা, পুলিশই। পরে বলছে ভাই আসেন। তো আমি যে আপনারা ওনারে কোথায় নিয়ে যান? তা বলছে ওনারে কিছু জিজ্ঞাসাবাদ আছে, আমরা ওনাকে নিয়ে যাচ্ছি, কিছু জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেব। কতজন ছিল? 8-10 জন ছিল। গাড়ি ছিল কয়টা? একটা গাড়ি। একটা। তখন ওই সেই গাড়ি কি পুলিশ লেখা ছিল? না, আমরা রাত তখন গ্রামের বাড়ি না, অন্ধকার, পুলিশের আমরা তো কোনো কিছুই দেখিনি, শুধু একটা গাড়ি দেখছি, একটা মাইক্রো। পরে আমরা ওনাকে সঙ্গে করে নিয়ে বার হয়ে চলে যায়, বলে যে আপনারা জয়দেবপুর থানায় আপনারা যোগাযোগ করেন, গাজীপুর জয়দেবপুর থানায়। তখন আমি সঙ্গে আমি জয়দেবপুর থানায় যাই, গিয়ে ওইখানে জিজ্ঞাসাবাদ করে ওরা বলছে না আমরা আনি নাই। তো আমি আবার ওইখান থেকে সোজা, আমি থাকি মিরপুর পল্লবীতে, পরে আমি এখানে আসি, এখানে এসেও আমি পল্লবীতে যাই, এখানেও বলে যে না আমরা আনি নাই, ওই যে উঠাই নিয়ে গেল, অস্বীকার করে। পরে আমি আপনার 13 তারিখে আমার যখন মিরপুর আমার নিজের বাসায় আসলাম, আমার সন্তানদেরকে নিয়ে আমি ডিবি অফিসে যাই, পল্লবী থানায় যাই, সব জায়গায় যাই, কিন্তু কোনো জায়গায় আমরা তারা কোনো কিছুই পাই নাই। পরে আমি মামলাও করি। কোথায় মামলা? গাজীপুরেই করি। কোর্টে না থানায়? থানায় মামলা নিয়েছিল? হ্যাঁ, প্রথম মামলা আমাদের ডায়েরি করছে, আমরা মামলা করতে গেছি, মামলা নিবে না। তা আমাদের মামলা যে পুলিশ নিয়ে গেছে আমাদেরকে, আমরা যেটা উল্লেখ করছি, তখন সেখানে আপনার তখন ওইখানের ছিল ডিবি হারুন, এসপি হারুন। তখন এসপি হারুন আমাদের ওই মামলাটারে, মানে আমরা যে লিখছি যে পুলিশে উঠাই নিয়ে গেছে, সেটারে তারা বলছে যে কিছু মানে অস্ত্রধারী এসে উঠাই নিয়ে গেছে, এই কথাটা তারা উল্লেখ করে দেয়। পুলিশ শব্দটা উল্লেখ করে না। তারপরে এই মামলাটা, মানে এই শব্দটা উল্লেখ করে ওরা মামলাটা নেয়। মামলাটা 2 বছর পর্যন্ত মনে করেন মামলাটা আমি চালাই। ওরা 2 বছর পর সেই মামলাটা আপনার ফাইনাল রিপোর্ট দেয়। কে বা কারা নিল কিছুই না, কোনো কিছু না, খালি আমারে প্রতি মনে করেন 2 মাস 3 মাস পর আমারে ডাক দেয়, আমি যাই, যে গিয়ে আমি পুলিশদেরকে কিছু দিয়ে আসি যে কোনো তথ্য পান নাকি, যাই আমি, কিন্তু না, কোনো খোঁজ খবর তারা দেয় না। পরে ফাইনাল রিপোর্ট দেয়। রাজন ভাই, দুটো গাড়ি মুখোমুখি হলো, আপনার ব্যাপারে তারা ক্রস চেক করলো এবং যে বড় কর্মকর্তা ছিল সে নিশ্চিত করলো যে আপনি শিওর শট। তারপরে কি হলো আপনার সাথে? তারপরে জার্নি শুরু হলো। তারা মানে আমাকে গাড়ির মধ্যেই পিছনে 2 জন, পাশে 2 জন এবং সামনে 1 জন। তো পিছনে 2 জন হচ্ছে মানে হাতে তো নর্মালি আমরা সামনে হ্যান্ডকাপ লাগালে একটু ভাল লাগে, মানে অনেকদিন জেল খাটছি তো এই জন্য আর কি বলতেছি। তো পিছনের হ্যান্ডকাপ দিলে একটু মানে আনইজি লাগে। তো ওভাবেই না, শুধু হাত দুটো উল্টো করে নিয়ে আপনার যে সোফাতে আপনি বসে আছেন ওটার পিছনে নিয়ে আপনাকে এইভাবে দিছে। আমি মানে জাস্ট আমি দেখালাম আর কি, মানে সিটের পিছন দিয়ে দিছে যাতে কষ্ট বেশি। হ্যাঁ, এবং পায়ে যে ওরা শুধু হাতে দিয়েই যে ওরা ক্ষান্ত হয়েছে না, ওরা 2 পাতে শিকল দিছে, শিকল দিয়ে পিছন দিক দিয়ে টানছে, টেনে পা এবং হাত দুটোই ঠিক এভাবে হয়ে আসি। আর কালো কাপড় দেওয়া। তখন শুরু করলো যে এত ফোন আসতেছে কেন, বাবুল ভাইকে, রুমিন ফারহানাকে, আমার ওয়াইফকে আমি পাখি বলে ডাকি, পাখিকে, ও কেন এত টেক্সট দিচ্ছে,
মির্জা ফখরুল সাহেবকে, কেন সে টেক্সট করতেছে, কেন সে ফোন দিচ্ছে, এরকম মানে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে আমাকে খুঁজে পাচ্ছে না, পাওয়া যাচ্ছে না, তারা নর্মালি আমার আজকে ঢাকায় ফেরার কথা, সবাই ফোন দিচ্ছে, ওয়াসিম ভাই ফোন দিচ্ছে, শোভন ভাই ফোন করতেছে, শিপন ভাই ব্যতিব্যস্ত হয়ে পড়ছে, কারণ ওনাকে আমার সিলেটে নিয়ে যাওয়ার কথা ছিল শিপন ভাইকে, তা আমি নেই হচ্ছে ঝামেলার মধ্যে উনিও পড়ে যাবে। তো শিপন ভাই বারবার ফোন দিচ্ছে, দিয়ে মানে আমি তো ধরতে আমার সামনেই বলতেছে যে এরা কারা, এদের সবাইকে তুলো বলতেছে, বড় মামা বলতেছে এদের সবাইকে তুলো। তো যখন এভাবে বাঁধার পরে আমি পানি খাইতে চাইলাম তাদের কাছে, তো তারা আমাকে যে পানিটা খাওয়ালো, আমি জানি না আপনি কখনো কি ব্যাটারি ধোয়া পানি খাইছেন? না। ওইটা টেস্টও তো বুঝবেন না। না। বেশি লবণ দেওয়া পানি খাইছেন? না। অনেক বেশি লবণ থাকে, অ্যাসিড টাইপের। সোডা খাইছেন কখনো? ক্লাব সোডাটা? আচ্ছা, ওইটা ছিল হচ্ছে ব্যাটারি ধোয়া পানি, এবং মাম বোতলের মধ্যেই ছিল। ওই বোতলটা মানে একদম ইনটেক ছিল, যেটা মানে বুঝতেই পারবেন না যে ওটার মধ্যে সালফিউরিক অ্যাসিড মিশানো পানি আপনাকে খাওয়াচ্ছে মিক্স করে, যেন আপনার ব্রেনটা ড্যামেজ হয়। সাথে ঘুমের ওষুধও দিচ্ছে। তো ওগুলো খাওয়াচ্ছে আর গাড়ির মধ্যে ঘোরাচ্ছে। তো একটা পর্যায়ে আমরা তো টাইমও জানি না, ওটা 2 তারিখ ছিল। তো কোনো একটা জরাজীর্ণ জায়গায় প্রায় 5 থেকে 7 ঘন্টা হবে, তারপরে আমাকে নিয়ে ফেললো। তো কোথায় ফেললো? ওই পুরো পিরিয়ডটা হচ্ছে পায়ে শিকল, হ্যান্ডকাপ ওইভাবে পিছনে দেওয়া, ওখান থেকে খুলে আবার পিছনে দিয়েছে, চোখে ঢাকছে, ঢেকে শুধু এবার যেটা করলো গাড়ি থেকে নামানোর পরে যেটা করলো, চোখের মধ্যে এখানে কাপড় দিল প্রথমে, 2 কাপড়, চোখ অপারেশন করলে যে কাপড়গুলো থাকে ওই কাপড়গুলো দিল 2 পাশে, দিয়ে চোখটা টাইট করে বাঁধলো। বাঁধার পরে আবার নিচের দিক দিয়ে টিস্যু বা কাপড় জাতীয় কিছু দিল, যেন একেবারে শিওর থাকে না দেখা যায় বা কি হচ্ছে। তো এখন এতক্ষণ যাদের কথা শুনতেছিলাম, এখন আমি যাদের সাথে আসি তাদের কথার মধ্যে আর কোনো পার্থক্য পাচ্ছি না, মানে সাউন্ড চেঞ্জ, মানে কোনো সাজুজ্য পাচ্ছেন না? না মানে আপনার সাথে কথা বলে আমি কিন্তু, আপনি এই টিভি শোর বাইরে গেলে যদি কথা বলেন তখন কিন্তু আমি বুঝতে পারবো যে না শাহিন ভাই কথা বলতেছে, কিন্তু এখানে যদি অন্য একজন কথা বলে তখন কিন্তু আমি বুঝতে পারবো যে না আর একজন কথা বলতেছে। যেহেতু চোখে দেখতে পাচ্ছি না, তখন আপনার সাউন্ডটা তো আমার মুখস্থ হয়ে গেছে, তখন অন্য মানুষ কথা বলতেছে, তার মানে অন্য পার্টির কাছে দিয়ে দিয়েছে। হ্যাঁ, মানে এরপরে জানতে পারলাম এক গ্রুপ পিক করতো, এক গ্রুপ গাড়িতে ঘোরাতো, এক গ্রুপ ইন্ট্রোগেট করতো, এক গ্রুপ টর্চার করতো, আর আরেক গ্রুপ ক্রস ফায়ারে নিয়ে যেত। আপনাদের এই বিল্ডিংয়ে আমাকে আনছে 10 তলায়। হ্যাঁ, র্যাবের তো মিডিয়া হ্যাঁ সেন্টার ছিল 10 তলায়। তার আগের রাতে আমাকে ক্রস ফায়ার দিতে নিয়ে গেছিল। কোথায় জানি না। তারপর ফোন আসলো, লাথি মারলো। তো এর মাঝখানে যেটা হয়েছে ওটা শেষ করি। তো আমি আগে চশমা পরতাম না ভাই, চোখে দেখতাম ঠিকঠাক মতো, আমি কানেও শুনতাম ভাই ঠিকঠাক মতো। মানে এই অ্যাবডাকশনের পর থেকে আমি ঘুমাতে পারি না এখনো। আমার মানে ঘুমের ওষুধ খাইতে হয় প্রতিদিন, আমার চোখ দিয়ে পানি পড়ে এখনো। আর হাত নর্মালি হাত তো সোজা রাখতে পারি না এখনো, নর্মালি হাতটা সোজা করে রাখতে পারি না, দেখেন কাঁপছে, হাতের উপরে উঠে পাড়াইছে। আপনাকে জাস্ট বলি, সেকেন্ড ডেতে তো ওই দিন ওই পর্যন্তই পিস্তলের ঘাড়া দিয়ে মানে যেটা মারলো। তার পরের দিন আমাকে নিছে, নেওয়ার পরে আমাকে দাঁড় করাইছে। তো ওনাদের কাউকে আমি ঠিক মানে কারো ভয়েসই আগের দিনের মতো না, একটা দিন পার হয়েছে। কারণ যখন শুনতে পেলাম, কারণ এটা আমরা কাউন্ট করতাম, আর সলাতু খয়রুম মিনান নাওম, যখন বলতো তখন বুঝতাম যে একটা দিন অতিবাহিত করছি। তার আগে বোঝার উপায় নাই যে এটা সন্ধ্যা না এটা সকাল না এটা বিকাল বা এটা দুপুর, কোনো কিছু কেউ বলতোও না। কেন বলতো না তার পিছনেও কারণ আছে। কারণ যাদেরকে ডাকতাম যে টয়লেট করতে যাব তখনও চোখটা বাঁধা থাকতো, তাদেরকে বলতাম যে ভাই একটু বলো না এখন কয়টা বাজে,
তারা বলতো যদি আমি আপনাকে বলি কয়টা বাজে তাহলে আমাকে নিয়ে গিয়েও তারা গুম করে ফেলবে, আমিও প্রশাসনের লোক কিন্তু আমাকে নিয়ে গিয়েও গুম করে ফেলবে, কেন আমি বলছি আপনাকে এই কয়টা বাজে। আপনি মানে ভয়াবহতাটা একটু চিন্তা করেন ভাই। মানে আপনি আমাকে তুলে নিয়ে আসছেন, আমি এখন আপনার কাছে জিজ্ঞাসা করতেছি, আরেকজনের কাছে জিজ্ঞাসা করতেছি যে ভাই কয়টা বাজে একটু বলেন। এটা যদি আপনি আমাকে বলেন তাহলে আপনাকেও তুলে নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে জানি না। এটা একটা অপরাধ। হ্যাঁ, ওদের মধ্যে নিজেদের মধ্যে ওরা তুলে নিয়ে যাবে। তো আমাকে নিয়ে গেল একটা রুমের আওয়াজ পেলাম, এসি ছাড়া ঢোকালো, আমাকে দাঁড় করাইছে, আমাকে দাঁড় করালো, দুজন ধরলো দুই পাশে, পিছনে হ্যান্ডকাপ দেওয়াই ছিল, পায়ের শিকলটা খুলে আমি দাঁড়ালাম। দাঁড়ানোর পরে আমাকে বলা হলো যে জুতা খুলতে। তো জুতা খুললাম, জুতাটা খুললাম। জুতাটা খুলে আমাকে এইভাবে দাঁড়াতে হলো, মানে আমার পায়ের আঙ্গুলের উপরে ভর করে আমাকে দাঁড় করালো। আর তালুতে আমাকে 2 তালুতে লোহা তার কাটা, যেটাকে বলে 2-3 ইঞ্চি হবে তার কাটাটা, তো 2 ইঞ্চি তার কাটার মতো 2টা তালুতেই রাখলো। আর পায়ের আঙ্গুলের মানে আঙ্গুলের উপরে পুরো বডিটা দিল এবং পিছনে হ্যান্ডকাপ লাগায় পিছনে দিয়ে বলল যে এই টাইপের হবে, মোটা একটা কিছু টাইপের বাঁশ ঠাস বা লাঠি টাঠি কিছু একটা হবে, এটা দিয়ে হচ্ছে। তখন সেকেন্ড ডেতে র্যান্ডম এখান থেকে এই পর্যন্ত পিটালো, যতক্ষণ না পর্যন্ত আমার সেন্স আছে, যতক্ষণ না পর্যন্ত আমি আমার তার কাটা বিদ্ধ না হচ্ছে। যখন ভিজে যেত, দাঁড়িয়ে থাকতে পারতাম না, তখন নিয়ে যেত। আপনার উপর ভয়ঙ্কর নির্যাতন নেমে আসলো, কি কি মানে পাশবিকতা চালালো আপনার উপর তারা? আমি বোধহয় আজকে আপনার সময়টা বেশি নিয়ে ফেলছি আসলে, কারণ এইটা আমাকে তো একবার না, আমাকে 2-2বার গুম করা হয়েছে। তো আমাকে মানে আমার জামিন হয়ে যায়, যে এই ফার্স্ট টাইম গুমের পরে আমার জামিন হয়ে যায়, তো সেকেন্ড টাইম আমাকে আবার গুম করে জেলখানার ভিতর থেকে। তো আপনি কখনো শুনেছেন যে জেলখানার ভিতর থেকে কাউকে গুম করতে? যেটা বলছিলাম, এটা প্রথম দিনের টর্চার, সেকেন্ড দিনের টর্চার। তো জানি না, সেন্সলেস হয়ে গেছে। তো তারপরের দিন হয়তো বা হবে, কোনো মতে নিয়ে মানে পা হাঁটতে পারি না, দুজন উঠিয়ে নিয়ে গেল, গিয়ে বলতেছে যে হ্যাঁ কে বলছে এটা লিখতে, কেন এটা লিখছো, এটা কাদেরকে লিখতেছো? মানে এই বইটা দেখিয়ে বলল? হ্যাঁ, এই বইটা দেখিয়ে না, এই বইটা আমার চোখ বাঁধা, আমাকে তো দেখার কোনো সুযোগ নেই, কেন লিখছো? কিন্তু ততক্ষণে তো বই তাদের হাতে চলে গেছে। তাদের হাতে চলে গেছে। আপনার সাথে ছিল বই? হ্যাঁ, আমার সাথে না, ওখান থেকে ঢাকায় আসছে সবকিছু তারা, মানে ইন দ্য মিন টাইম আমার ওয়াইফ থানায় গেছে, গিয়ে বলছে যে আমি আমার হাজবেন্ডকে আজকে 2 দিন হলো পাচ্ছি না। তো তারা প্রথম দিন ওরা গেছে, বলছে 24 ঘন্টা না হলে আপনি কোনো কমপ্লেন নিতে পারবো না। তো সেকেন্ড ডেতে আমার এই ছোট ভাই মুন্না এবং আমাদের একটা কমন ফ্রেন্ড আছে আমার এবং আমার ওয়াইফের, মীর সুলাইমান, এরা সহ থানায় গেল, মিরপুর মডেল থানায় গেল। যাওয়ার পর তারা কমপ্লেনের কথা বলল, তো তারা কমপ্লেন নিবে না, বলতেছে যে না দেখেন কোথাও চলে গেছে, নাই, এগুলা বলতেছিল তারা উল্টাপাল্টা। উল্টা তো তখন আপনাদের বিরুদ্ধে অপবাদ দিত। না, তা তো দিতই, কিন্তু মানে তারা কমপ্লেন নিচ্ছে না। এখন আমরা যত অপরাধী হই, আমরা বিএনপি করি, তার মানে কি আমরা অপরাধী? তখন তো তাদের দৃষ্টিতে ধরেন আমরা কি অপরাধী? আমাদের দল তো নিষিদ্ধ না, আমাদের তো হাইকোর্ট থেকে বলে নাই যে তোমরা বিএনপি আজকে যারা করবা তারা নিষিদ্ধ, তো তোমাদের অপরাধ আছে, তোমরা অপরাধী। তা আমরা তো বলছি যে আমরা বিএনপি করি, আমরা তো বলছি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমরা তো এটা বলি, আমাদের নেতা তারেক রহমান, এটা তো আমরা বলি। তার উপরে যে পরিমাণ নির্যাতন করছে তারেক রহমানের প্রতি, সেই ন্যূনতম নির্যাতনের শিকার তো বোধহয় আমরাও, আমাদের উপরেও করে নাই, তাকে তো আসার মারছে উপর দিয়ে। ভাই আরেকটা কথা বলি, এটা যেটা না বললেই না, আমাদের এইটার পরে এই বইয়ের কাজ শুরু করি 2023 সালে, তারেক রহমান দ্য হোপ অফ বাংলাদেশ, এটার কাজ শুরু করি। তো এইটার কাজ যখন শুরু করি তখন বাংলাদেশ জাতীয়তাবাদী হেল্প সেলের একজন ভদ্রলোক আছেন, আমাদের খুব ক্লোজ ভাই, বড় ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ মিসবাউল আলম।
তিনি হচ্ছে এই বই সাথে কোনো আমাদের সাথে অ্যাটাচড হয়েছেন। তো এই বইয়ের প্রপোজাল নিয়ে আমরা বাবুল ভাইয়ের কাছে যাই। নর্মালি আমাদের নেতা বাবুল ভাই, তো আমরা কোনো কিছু হইলেই বাবুল ভাই, তো বাবুল ভাইয়ের কাছে গেলে আমরা একদম সব কিছুই পাই, যাই চাই তাই পাই। তো বাবুল ভাইয়ের কাছে যাওয়ার পর বাবুল ভাই আমাকে দেখে বলতেছে, রাজন আবার বই? কারণ তখন কিন্তু অলরেডি প্রকাশনা ছাপাখানা অ্যাক্টে 2টা মামলা চলমান, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে 8টা মামলা চলমান, যার কেসগুলোর এজাহারগুলো আমি আপনাকে সবগুলো হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করেছি। তো বাবুল ভাই বললো যে আবার বই? আমি বলছি হ্যাঁ ভাই আবার বই। তো ঠিক আছে করো। এটা হচ্ছে এখানে আসছে, এই বইটার মধ্যে আমরা মানে তাকে উপস্থাপন করছি যে তারেক রহমান যে শহীদ রাষ্ট্রপতি, একজন রাষ্ট্রপতির ছেলে হিসেবে তারেক রহমান, একজন প্রাইম মিনিস্টারের ছেলে হিসেবে যে তারেক রহমান, সে তারেক রহমান না। তারেক রহমান একটা নসিপুর ইউনিয়নের, গাবতলী বাগবাড়ির নসিপুর ইউনিয়নের সদস্য পদ নিয়ে আসা আজকে তারেক রহমান। এই বইয়ের তারেক রহমান দ্য হোপ অফ বইয়ের আমরা এভাবে ধীরে ধীরে উঠে আসা। না না, সে বিদেশের থেকে ওই যে কত 100,000 কোটি নাকি কি যেন একটা ওয়ার্ড আছে বলে, এই টাইপের তারেক রহমান সে না। না, সেটা তো প্রমাণ হয় না। আমরা বলতেছি যে আমরা তাকে ওইভাবে আমরা এর জন্য আমরা কাজ করছি। তো এর জন্য অনেক প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছে। তো আল্লাহর রহমতে এই মাসেই হয়তো এটা প্রকাশ করতে পারবো। তো এটাও আবার একটা অ্যানালাইসিস বেসড। আমি একটু জি প্লিজ রিনা আলম আপনার কাছে যাই। কয় সন্তান আপনার? আমার 3 ছেলে। আমার ছোট ছেলে তখন ক্লাস 9-এ পড়ে, তারে রেখে যায় তার বাবা। আর 2 ছেলে, ওরাও তখন 20 বছরের। তো এই ছোট ছেলেকে রেখে যায়, তখন ক্লাস 9-এ পড়ে। মনে করেন আমারও অনেক কষ্ট করতে হয়। প্লাবন যান না? প্লাবন, হ্যাঁ। ওরা আমি পড়ালেখা করাই এবং আমারে মনে করেন অনেক সহযোগিতা আমাকে তারেক রহমান আমারে করছে। আমার ছেলের এই পড়ালেখার ব্যাপারে সে আমারে সবসময় আমারে খোঁজ খবর নিয়েছে। আমার এলাকার যে মিল্টন ভাই, ওনার মাধ্যমে, আমিনুল ভাই, ওনাদের মাধ্যমে। তো আমাদের এখন আমাদের চাওয়া কি? আমাদের এখন একটাই চাওয়া, আমাদের গুম পরিবার যত আমাদের গুম হয়েছে সবাইকে আমরা ফিরে চাই। আমাদেরকে জানানো হোক আমাদের যে মানুষগুলোকে গুম করা হয়েছে তারা জীবিত আছে কি নাই, আমার তো এটা জানার আমরা অপেক্ষায় আছি। আপনার সন্তানেরা বাবাকে খোঁজে না? খুঁজে না আমার সন্তানেরা। কি বলেন আপনি? আমার সন্তানেরা তো এখনো সেই অপেক্ষায় রয়েছে যে আমার বাবা আসবে, বাবা ফিরবে। 10টা বছর আমি একটা মেয়ে, আমি হাউস ওয়াইফ, আমি এই বাচ্চাদেরকে নিয়ে অনেক কষ্টে, শুধু কষ্ট মানে কি, আমি পুলিশে নির্যাতন, আমার 2 সন্তানকে তো আমার বাসায় রাখতেই পারি নাই। আপনার হরতাল হলে মনে করেন হরতাল দেয়, আমার বাচ্চাদেরকে ধরে নিয়ে যায় বাসায়, পুলিশে আমাকে নির্যাতন করে। আমি 10টা বছর এই পুলিশের নির্যাতিত। আমি এই যে আপনার 5ই আগস্টের আগে 22শে জুলাই আমার ছোট ছেলে প্লাবনের নামে আপনার এই যে মেট্রো রেল মামলা, পোড়ানোর মামলা দিয়ে আমার ছেলেকে ঘর ছাড়া করে দেয়। আমার এই ছোট ছেলে ঘর ছাড়া সেই 22শে আপনার জুলাই বাসা থেকে গেছে, 5ই আগস্ট তারপর আমার বাচ্চা বাসায় ফিরে। মানে ভয়ঙ্কর নির্যাতন। আমি অনেক, এখন তো আমাদের এখন আমাদের এই সরকারের কাছে আমাদের এখন একটাই চাওয়া যে সে আমাদের গুম পরিবারদের একটা কিছু করুক। আমাদের গুম পরিবারে তো আমরা তো অনেক আশায় আছি। আমাদের ছোট ছোট বাচ্চারা আজকে বড় হয়ে গেছে সবাই। আমাদের যে রিদি, আহাদ, আরিয়ান, এরা সব আজকে বড় হয়ে গেছে। আমার প্লাবন ছোট রেখে গিয়েছে বাবারা, সবাই তো বাবারে খুঁজে। আমাদের একটা বাচ্চা আছে, তার মার পেটে ছিল 4 মাসের, তারে রেখে যায়। আজকে সে ছেলে তার বাবা কি সে জানে না। আমি তাহলে এই খোঁজার কাজটা কতটুকু আগালো কি বুঝতেছেন? 6 মাস তো পার হয়ে গেল, কোনো কিছুই তো আমরা তো বুঝবো কি? আমরা যখনই আমাদেরকে ডাক দেয় আমরা যাই। আপনার কমিশনে গেলাম, আমরা ডক্টর ইউনূসের কাছে আমাদের কাগজপত্র নিয়ে গেলাম। সে বললো যে সবার আগে তোমাদের কাজ আমি দেখব, কিন্তু কই, আমাদের তো কোনো কিছুই। আমরা অনেক আশাবাদী ইউনূসের কাছে যে আমাদের এই গুম পরিবার দিকে যেন একটু তাকায়, আমাদের একটা খোঁজখবর দিয়ে দিক। মানুষের লাশ আসলে মনে করেন সবাই একটু সান্ত্বনা যে লাশ পাইছি, কিন্তু আমরা তো লাশ পাই নাই। আমরা লাশ চাই না, আমরা জীবিত চাই। আমাদের মানুষকে আমরা ফেরত চাই।
একটা খবর অন্তত একটা চান। খবর অন্তত পাই, জীবিত অথবা মৃত, যে কোনো একটা খবর আমরা যেন পাই। আমি এই যখনই যেখান থেকে খবর আসে এখানে হয়তো আসি, একটা হয়তো কোনো খবর একটা পাবো, এই অপেক্ষায় কিন্তু আসি। আজকে এনটিভিতে আপনি যা ডাকছেন, আসছি আপনার মাধ্যমে, এনটিভির মাধ্যমে আমি জানাতে চাই যে আমাদের এই সমস্যাটা, আমাদের যে গুম পরিবারগুলোকে দিকে একটু যেন তাকায় সরকার। মানে আপনার চোখের সামনে থেকে রাষ্ট্রীয় বাহিনী আপনার স্বামীকে নিয়ে গেল? জি, আমার চোখের সামনে থেকে আমার স্বামীকে নিয়ে যায়। আমার স্বামী শুধু তাকায় থাকে আমার দিকে, কোনো কথা বলতে পারে না আমার স্বামী, কোনো কিছু সে বলে না। তারে নিয়ে চলে যায়, জিজ্ঞাসা করি ভাই আপনারা কোথায় নিয়ে যান, আমরা জিজ্ঞাসাবাদ করব। তারপর নিয়ে যাওয়ার পরে তারা অস্বীকার, আমরা আনি নাই। আমি পাগলের মতো আজকে 10টা বছর আমি এই যে আপনার প্রেস ক্লাব বলেন, প্রেস ক্লাবের দ্বারাই এই যে মায়ের ডাক সংগঠন, সানজিদা ইসলাম তুলিয়াবার সঙ্গে আমি প্রেস ক্লাবে যাই, আপনার শাহবাগ ওইখানে দাঁড়াই, সব জায়গায় আমরা দাঁড়াই। আমাদের একটাই চাওয়া, কিন্তু কোথায় গেলে আমরা পাবো, কে আমাদের এই উত্তরটা দিবে? অপেক্ষা অনেক কষ্টের, ওই অপেক্ষা যে কে যার হয়েছে সেই শুধু জানে, এছাড়া কে বুঝবে না যে অপেক্ষার কি জিনিসটা। আমরা এখন পর্যন্ত, আমি একটা ফোনের অপেক্ষা থাকি, হয়তো ফোনে হয়তো বলবে কেউ, হয়তো আমাকে ফোনে বলবে যে হ্যাঁ আসো, কিন্তু না, কোনো ফোনও আসে না আমাদের। 5ই আগস্টের পরে আপনার এই আশাটা আরো বেড়েছে না? আরো বেড়েছে, হয়তো যে কোনো মুহূর্তে হয়তো মনে হয় যে এখনই হয়তো ফিরে আসবে। এত আয়নাঘর, কই আয়নাঘর, কোন আয়নাঘরে তো কোনো খোঁজ খবর আমরা পাই না। আবার খবরও পাই যে ভারতও আয়নাঘর আছে, তা সরকার কেন তা সেখানে খোঁজ খবর নেয় না কেন? আমাদের মানুষকে খুঁজে বার করে না কেন সরকার? আমরা আর কত অপেক্ষায় থাকবো? ডক্টর ইউনূসের সরকার, একটা পরিবর্তন হলো, গুম কমিশন গঠন হলো, একজন ভুক্তভোগী হিসেবে, একজন লয়ার হিসেবে আপনার কাছে কি মনে হয় যে 3 সন্তানের জননী, একজনের স্বামী, যার জন্য দীর্ঘ 10 বছরের অপেক্ষা, এই অপেক্ষার শেষ কবে হবে, কি হচ্ছে, কিভাবে এগুচ্ছে? তারপরে শফিক ভাই, আমি এই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমি যখন দ্বিতীয়বার গুম হলাম, তখন ট্রাউজার এবং গেঞ্জির এবং ট্রাউজারের ভিতরে কলম দিয়ে আমার ওয়াইফের নাম্বারটা লিখে রাখতাম, প্রতিটা গেঞ্জি এবং ট্রাউজারের মধ্যে। তো লিখে রাখতাম এই কারণেই যে আজকে আমার পাশে যে বোনটি কাঁদছে তার স্বামীর জন্য, যেন আমার ওয়াইফ কাছে ফোন আসে যে ওকে মেরে দিয়ে লাশটা পাওয়া গেছে, নিয়ে যান এসে। মানে আমাদের সিচুয়েশনটা মানে এরকমই ছিল যে আমরা ট্রাউজার এবং গেঞ্জির পিছনে লিখে রাখতাম আপনি নাম্বার। বলছিলেন যে আপনার সামনে একজনকে ক্রস ফায়ার দেওয়া হলো। তো এইটাতে আসি। তো সেকেন্ড টাইম যখন গুম করা হলো, জেলখানার ভিতর থেকে আমাকে আলাদা করা হলো। আমার ওয়াইফ এসে আমাকে জানালো যে তোমার জামিন হইছে, তোমাকে আমরা নিয়ে যাব। তো আমি মানে যারাই জেল থেকে বেরোচ্ছিল নর্মালি, তো আমরা একদম শেষ পর্যায়ে একদম অল্পতেই শেষ করবো, যারাই জেল থেকে বের হচ্ছিল তখন তাদের প্রত্যেককেই তুলে নিয়ে যাইতো, মানে কোনো না কোনো থানায় অ্যারেস্ট দেখায় তুলে নিয়ে যাইতো। তো আমার ওয়াইফ ওই পার থেকে বলতেছিল, ওকে বলতেছিলাম যে তুমি বোধহয় আমাকে নিতে পারবে না, ওরা যদি আমাকে নিয়ে যায়। তখন আমার ওয়াইফ আমাকে বলছে তোমাকে আমি আবার ছাড়াই নিয়ে আসবো। আর ঠিক তাই হচ্ছিল। আমার সাথে আমার ছোট ভাই আসছে মুন্না, ও এবং আমার ওয়াইফ বাইরে দাঁড়ানো ছিল। আমাকে সবাইকে ছেড়ে দিল এবং আমাকে সবার শেষে গাড়ি ঢুকানো হলো, একটা গাড়ি। তো ওই গাড়িতে তুলে নিয়ে যাওয়া হলো এবং তখন মহাসচিব স্যার বিবৃতি দিল যে আবার রাজনকে পাওয়া যাচ্ছে না, যার কারণে ওই রাতেই আমার সাথে যিনি বসা ছিলেন, আমি আমার ওই গাড়ি কারাগারের মধ্যে যে গাড়িটা ঢুকিয়েছিল তখন চোখটা বাঁধা ছিল না, চোখটা কিছু দূরে এসে বাঁধছে। তখন দেখছি যে আমার পাশে আরেকজন লুঙ্গি পরা দাড়িওয়ালা একজন ভদ্রলোক আছেন। তো ওনাকে দেখলাম কিছু দূর নিয়ে গিয়ে গাড়িটা বেশ ঘন্টাখানেক চললো। তো কেরানীগঞ্জের ওইদিকে তো অনেক ফাঁকা জায়গা থাকে। তো আমাকে নামালো, তাকেও নামালো, আমাকে কাপড় দিল, তাকেও কাপড় দিল। তো
তাকে নিয়ে গেল দূরে নিয়ে গেলে আমি একটা শব্দ পেলাম আর কি, আর আমাকে লাথি মেরে ফেলা হলো। তখন মহাসচিব স্যার হয়তো বিবৃতি দিচ্ছিল, ওরা ফোনে গালাগালি করতেছিল যে একে ধরলেই কেন এত বিবৃতি আসে। তো আমার মানে মানে তখন আমার সাথে জড়িত ছিল রফিক, উনি এলজিএডিতে আছে, তারপরে আরও কিছু ক্লোজ ভাই ব্রাদার আছে। ওরা তখন মানে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে আমাকে খোঁজার জন্য বিভিন্ন থানায় আমার ওয়াইফের সাথে মানে ঘুরেছে। আপনার সাথে একজনকে জেলখানা থেকে নিয়ে গেল? না, উনি বাইরে ছিল। উনি বাইরে ছিল, আমি জেলখানার ভিতর থেকে গেছি। মানে একই গাড়িতে আপনাদের? একই গাড়িতে, দুজন পাশাপাশি বসা। তাকে কি করলো? তাকে কিছু দূর নিয়ে যাওয়ার পরে 1 ঘন্টা বা তারও বেশি সময় হবে, তখন গাড়িটা থামালো, আমাকেও নামালো, তাকেও নামালো। আমাকে তখন বলা হলো যে দোয়া কলমা কিছু জানলে পড়ে ফেলো। তো আমি বললাম যে ঠিক আছে আমি পড়ে ফেলবো, কিন্তু আমি দৌড়াতে পারবো না, কারণ আমাকে 2 টাইম ক্রস ফায়ারে নেওয়া হয়েছে। এর ফার্স্ট টাইম যখন আমি অ্যাবডাক্ট হই তখন, এবং এইবার দিয়ে আমাকে 3 টাইমস। তা আমি বলছি যে আমি ভাই দৌড়াতে পারবো না, কারণ নর্মাল কেসগুলো যেগুলো আমরা দেখি বা স্টাডি করি পাই যে দৌড় দিলে হার্ট অ্যাটাক হয়, নর্মালি মারা যায় আর কি। তো আমার সাথে যিনি ছিল তাকে ক্রস ফায়ার দিল আমার সাথেই পাশে দাঁড়ানো অবস্থায়, এবং আমাকে লাথি মেরে ফেলা হলো এবং আমাকে গাড়িতে তোলা হলো 5 দিনের জন্য। আবার নিখোঁজ ভাই কোথায় ছিলাম জানি না। তখন ইলেকট্রিক শক দিয়ে থেকে শুরু করে বরফের উপরে উঠানো, ইচ্ছা মতো পিটানো, দিগম্বর করে রাখা, হেন কোনো অত্যাচার নাই ভাই, সব করছে। তো আপনি যেটা বলতেছিলেন যে ইউনূস সরকার গুম কমিশন গঠন করছে, ওই গুম কমিশনে ভাই গিয়েছি। গুম কমিশনের আবেদনপত্র আমি আপনাকে একটা অ্যাপ্লিকেশন দিয়েছি, আপনাকে দিয়েছি। তো গুম কমিশনে আমাদেরই পরিচিত একজন ম্যাজিস্ট্রেট ছিলেন, তো উনি এখন চলে গেছে অন্য জায়গাতে। তো উনি খুব উৎসাহ নিয়ে গুম কমিশনে ঢুকেছিলেন যেন আমাদের উপরে যে টর্চারটা করা হয়েছে, অ্যাটলিস্ট যে অফিসারগুলা করছে তাদেরকে যেন ধরে এনে একটা সিস্টেমের মধ্যে ফেলে কারাগারে দেওয়া হয়, তারপরে বিচার করুক। আমরা তার সরাসরি, কিন্তু সেই জায়গাটা তো নিশ্চিত হচ্ছে না। সেই জায়গাটা নিশ্চিত হয়নি বিধায় আমার ওই ফ্রেন্ডটা চলে গেছে গুম কমিশন ছেড়ে। আমি জাস্ট এতটুকুই বললাম, গুম কমিশন জাস্ট এই কাজটাই করছে। আমরা শেষ করি। জি প্লিজ। জি দর্শক, আমরা একদম শেষ প্রান্তে। আপনারা শুনছিলেন রাজন ব্যাপারীর উপরে বয়ে যাওয়া ভয়ঙ্কর নির্যাতনের কথা, এবং এখন যে মানে তারা আশাহত হচ্ছেন গুম কমিশন ঠিক মতো কাজ করতে পারছে না, সেই জায়গা থেকে গুম কমিশন বের হয়ে আসবে। এবং আরেকটি আশার কথা হলো যে প্রধান উপদেষ্টা এই গুম ঘর দেখতে যাবেন। আমরাও আশা করি যে আমাদের যিনি এখানে ভিকটিম আছেন, নূর আলমের স্ত্রী রিনা আলম, তিনি যেন তার স্বামীকে ফেরত পান, সেই প্রত্যাশা আমরা করি। এবং যারা এই আয়নাঘরের সাথে জড়িত তাদের জন্য বিচার হয়। আজকে এখানেই আমরা শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।